জঙ্গল। কখনো জঙ্গলের মাঝে রাত কাটিয়েছেন? ওই লম্বা লম্বা গাছ আর তার উপর জড়ো হয়ে থাকা ঝুপসি অন্ধকার অনেক সাহসী লোকের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। তার উপর জঙ্গলের ওই নৈঃশব্দই যেন কান ঝালাপালা করে দেয়। জঙ্গলের ওই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে, বা বলা ভালো, জঙ্গলের ওই অন্ধকার ঢেকে রাখে অনেক রহস্য, অনেক ভয়কে, যেগুলো কখনো কখনো একজনের অভিজ্ঞতার মধ্যে ঢুকে পড়ে। আজ এরকমই একটি এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন অরিত্র মজুমদার। বাকি এক্সপিরিয়েন্স তাঁর জবানিতেই। আজকের পর্বের নাম প্যাঁচার ডাক। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। অফিসে বলে কয়ে কয়েকদিনের ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। গন্তব্য গরুমারা ন্যাশনাল পার্ক, সঙ্গে বন্ধুরা। এখান থেকে ট্রেন ধরে সোজা মালবাজার, আর সেখান থেকে গাড়িতে আমাদের বুক করা রিসর্টে। আমি ভারতের বহু জায়গায় ঘুরেছি, কিন্তু গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া হাইওয়ের মতো সুন্দর রাস্তা খুব একটা দেখিনি। আমাদের রেস্ট হাউসটাও খুব সুন্দর, জঙ্গলের একদম ধারে। রেস্ট হাউসের গেট দিয়ে বেরিয়ে একটু হাঁটলেই জঙ্গলের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তবে ম্যানেজার সাহেব আমাদের বলেছিলেন, জঙ্গলের এদিকে হাতি বা লেপার্ড বেরোনোটা খুব কমন ব্যাপার, তাই একা একা এদিক ওদিক যাওয়াটা ভীষণ বিপজ্জনক। আমাদের রেস্ট হাউসটা দোতলা, ওপরে 4টে ঘর গেস্টদের থাকার জন্য, নিচতলাতেও 4টে ঘর রয়েছে। তার মধ্যে একটা ঘরে থাকেন রেস্ট হাউসের ম্যানেজার, বাকি দুটোতে তাঁর 2 অ্যাসিস্ট্যান্ট রাজেশ আর মাইনুল। এর সঙ্গে একটা কিচেন কাম গোডাউনও রয়েছে। আমরা দোতলায় ডান দিকের একটা ঘর নিলাম, কারণ এই ঘরের জানলা দিয়ে জঙ্গলের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। গরুমারা পার্কে প্রধান আকর্ষণ তার সিনিক বিউটি আর জঙ্গল সাফারি। আমার প্রাইমারি আকর্ষণ অবশ্যই সাফারি। বললাম, এদিক ওদিক ঘুরতে পরে যাওয়া যাবে, যেটার জন্য এসেছি সেই সাফারিটা সারি। পরদিনে বেরিয়ে পড়লাম সাফারিতে, আর প্রথম দিনেই জ্যাকপট। বাইসনের দল, হাতি, গন্ডার সবই দেখলাম। বন্ধুদের বললাম লেপার্ড দেখতে আরেকদিন আসতে হবে, আরেকটা সাফারি করব। সেদিন সন্ধেবেলায় সবার মুড বেশ ভালো। আমরা জমিয়ে বসলাম আড্ডা দিতে। রাজেশ কোনো কারণে ছুটিতে, মাইনুল একাই কিচেনের দায়িত্ব সামলাচ্ছে। ছেলেটা খুব ভালো, সারাক্ষণ মুখে হাসি লেগেই রয়েছে, আর রান্নার হাতটাও খাসা। আমাদের দেখে বলল, স্যার আজ রাতে রুটি মাংস আছে, আর সন্ধেবেলায় গরম গরম চিকেন পকোড়া। আপনারা গল্প করুন, আমি একটু পরে গিয়েই দিয়ে আসছি। আমরা ঘরে ফিরে আরও জমিয়ে বসলাম। অর্ক বলল, অন্ধকারে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গল্প করি চল, এই পরিবেশে ব্যাপারটা আরও থ্রিলিং লাগবে। যেমন প্ল্যান তেমন কাজ। আমরা গল্প করছিলাম ওই আলো আঁধারিতে। হঠাৎ একটা শব্দে, একটা বিশ্রী কর্কশ শব্দে আমরা চমকে উঠলাম। আমাদের ঘরের খুব কাছ থেকেই এলো আওয়াজটা। পরে বুঝলাম ওইটা প্যাঁচার ডাক। প্যাঁচার ডাক মিলিয়ে যাওয়ার খানিক পরেই আমরা আরেকটা আওয়াজ পেলাম। ঘরের দরজায় টোকা পড়ছে। আমরা প্রথমটায় অতটা পাত্তা দিইনি। তারপর দেখলাম টোকার শব্দ একবার দুবার নয়, পরপর 3 বার হলো। আমাদের ঘরের বাইরে একটা টানা করিডোর, তাতে বাল্ব জ্বলছে। আমরা উঠে দরজা খুলে বেরিয়ে দেখি করিডোর একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আমি কিছু বলতে যাচ্ছি, শুভজিৎ আর অভিরূপ বলে উঠল, এটা নাকি মাইনুলের কীর্তি। আমি বললাম, কেন? ওরা বলল, দেখো, যদি খাবার নিয়ে আসতো তাহলে আমাদের নাম ধরে ডাকতো নিশ্চয়ই, কিন্তু এবার সেটা তো হলো না। তাছাড়া এই ফাঁকা রেস্ট হাউসে কেই বা আসবে দরজায় টোকা দিতে? এরকম চুপচাপ পরিবেশে পাতি ভয় দেখাতে চাইছে। অর্ক বলল, তাহলে নিচে গিয়ে দেখি চলতো। আমরা চুপচাপ সিঁড়ি দিয়ে নেমে এসে রান্নাঘরে উঁকি মেরে দেখি মাইনুল এক মনে কাজ করে যাচ্ছে। ওকে দেখে মনে হলো না এক্ষুনি দরজায় টোকা মেরে পালিয়েছে। মাইনুল হঠাৎ পিছনে তাকালো, চোখাচোখি হওয়াতে বলল, স্যার চিকেন পকোড়ার জন্য এসেছেন তো? এই প্রায় ভাজা হয়ে এসেছে, আর 5 মিনিট।
ম্যানেজারের ঘর ফাঁকা কেন জিজ্ঞেস করতে বলল, উনি পাশের রিসর্টে তাস খেলতে গিয়েছেন স্যার। আমরা ফিরে এলাম ঘরে। আমি বললাম, তোরা বেকার ভাবছিস যে মাইনুল আমাদের সঙ্গে কোনো প্র্যাঙ্ক করতে চাইছে। অর্ক দেখলাম বিন্দুমাত্র কনভিন্সড নয়। আমায় বলল, যাই বল, এটা মাইনুলের কীর্তি বলেই মনে হচ্ছে। যাই হোক বা যেই করুক, আমার মনে হয় সে আবার কাজটা করবে, আর তখন তাকে হাতে নাতে ধরব। ধরবি কিভাবে? অর্ক বলল, ও সিঁড়ির পাশে লুকিয়ে থাকবো, তোরা ঘরে গিয়ে জোরে জোরে গলা ছেড়ে গল্প করত, তোদের গল্পের শব্দে আবার সে আসবে নিশ্চয়ই। টোকার শব্দ শুনলেই তোরা জোরে হাঁক দিবি, আমরাও সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে তাকে পাকড়াও করব। প্ল্যান মাফিক আমরা ঘরে চলে গেলাম। গিয়ে জোরে জোরে কথা বলতে শুরু করলাম। অর্ক আর শুভজিৎ লুকিয়ে পড়ল সিঁড়ির নিচে। মিনিট কয়েক কাটার পর আবার সেই পেঁচাটা ডেকে উঠল। ওই কর্কশ শব্দে আমরা আবার চমকে উঠলাম। আর ঠিক তখনই আমাদের গায়ের রক্ত জল করে আমাদের ঘরের দরজায় আবার টোকা পড়ল। প্রথমটা ঘাবড়ে গিয়ে আমরা চুপ করে রইলাম। 3 নম্বর বার টোকা পড়তেই আমরা চেঁচিয়ে উঠলাম, কে রে, কে 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 ওখানে? অভিরূপ এক লাফে উঠে দরজাটা হ্যাঁচকা টানে খুলে ফেলল। আমিও ওর পিছু পিছু গেলাম। আর বাইরে উঁকি মারতেই আমি ভয়ে অভিরূপের কাঁধটা খামচে ধরলাম। দেখলাম একটা ছায়া, কিন্তু ছায়ার কি লোম থাকে? এই ছায়ার আছে। আমি ওই আবছায়াতে দেখলাম একটা লোমশ ছায়া দৌড়ে নেমে যাচ্ছে সিঁড়ির দিকে। একটা 7-8 বছরের বাচ্চা যেন, কিন্তু কোনো মানুষের গায়ে অতটা লোম থাকে না। আর কোনো পশুও অভাবে শরীরের পিছনের অংশটা সামনের দিকে এনে চলতে পারে না। পুরো চলাফেরার মধ্যে একটা অস্বাভাবিক চমকে দেওয়া ভাব আছে। আমরা আতঙ্কে পাথর হয়ে দেখলাম ওই রকম কিছু একটা আমাদের চোখের সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমাদের মুখ শুকিয়ে গেছে। ভাগ্যিস আমাদের দিকে ঘুরে দেখেনি, না হলে আমরা বাঁচতাম না। এদিকে আমাদের চিৎকার শুনে অর্ক আর অভিরূপ বেরিয়ে আসে সিঁড়ির আড়াল থেকে, কাউকে একটা ধরবে বলে। কিন্তু কাউকে দেখতে পায়নি। মানে ওই কিছু একটা আমাদের সামনে দিয়ে সিঁড়ির দিকে গিয়ে জাস্ট উধাও হয়ে যায়। এদিকে হুটোপাটি শুনে মাইনুলও বেরিয়ে আসে কিচেন থেকে। এসে আমাদের মুখ দেখে বোঝে কিছু একটা হয়েছে। ও খালি শুকনো মুখে আমাদের দিকে তাকালো, যেন কোনো জাদু বলে বুঝতে পেরেছে কি হয়েছে বা আমরা ঠিক কি দেখেছি। শুভজিৎ কিছু একটা বলতে চাইল, কিন্তু ওর মুখ দিয়ে কয়েকটা শব্দ বেরোলো মাত্র। আমি কিছুই বলতে পারছি না। যা দেখার আমরা দুজনেই দেখেছি। মাইনুল বেরিয়ে এসে শুভজিতের কাঁধে হাত রেখে বলল, চিন্তা নেই স্যার, আর কিছু হবে না। বাচ্চা ওরা কিছু করে না, কাউকে কোনো ক্ষতি করে না, আর আপনাদের কিছু হবে না, আমি বলছি তো। ওরা শুধু খেলতে চায়। বাচ্চা? আচ্ছা, আকারে ছোট হলেই কি বাচ্চা হয়? ভয়াবহতা নিরিখে তো বাচ্চা নয়। লোমশ ছায়ার কথা ছেড়েই দিলাম, ওই রকম কিম্ভূত কিমাকার চলাফেরা দেখেই তো গা শিরশির করে ওঠে। আমরা বলেছিলাম চলে আসব, কিন্তু অর্কর কথায় আরেকদিন থেকে গেলাম। অদ্ভুত ব্যাপার, মাইনুলের কথাই সত্যি প্রমাণিত হলো। আমরা আর কিছুই এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু ওই ছায়ার চলাফেরা করার দৃশ্যটা আমি কোনোদিন ভুলব না। জঙ্গলের আড়ালেই কিছু কথা থাকে, থাকে অন্ধকারে, আর তারা বেরিয়ে এসে মাথা চাড়া দিলেই আমাদের অসুবিধে। এটাই তো সত্যি, ট্রুথ অর স্কেয়ার। ফিরবে পরের পর্ব নিয়ে।